আকাশে বাতাসে যায় বন্ধু উড়ে রে, আকাশে বাতাসে যায় বন্ধু উড়ে রে, ডানা মেলে। ও বন্ধু যায় রে ডানা মেলে। তো শালা, কোনো গানই যেন ভালো লাগছে না। কিভাবে গাইলে শান্তি পাওয়া যায় সেটাই তো মাথায় ঢুকতেছে না। আর নিশো সে মজাদার ঘানটা তৈরি। বুক চিনচিন করছে হাই, মন তো মায় কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমের গানটা গেয়ে একটা লাফ দিলাম, কিন্তু ভুলবশত পা পিছলে কারো গায়ের উপর গিয়ে পড়ি। অনুভব করলাম আমার হাতটা কারো নরম জিনিসের উপর রেখে শুয়ে রইলাম, কিন্তু বুঝতে পারলাম না। চোখ খুলতে দেখলাম একটা মেয়ে, এমনকি মেয়েটার পার্সোনাল জিনিসের উপর আমি হাতটা রেখে আছি। তখনই মেয়েটা রাগী গলায় আমাকে বলল, অসভ্য শয়তান বদমাইশ, তোর ঘরে মা বোন নেই? আমি থাপ্পড়কে থুম করে উঠে যাই। উঠে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আম সরি, আমি আসলে আপনাকে খেয়াল করিনি, এবং কি ভুলবশত আমি পড়ে গিয়েছি। ইচ্ছাকৃতভাবে আমি আপনার গায়ে পড়িনি। চুপ কর, তোর মতো ছেলেকে আমি ভালো করেই চেনে রাখি। ওরা কেমন টাইপের ছেলে আমি সেটা জানি। মেয়েটাকে দেখে প্রথমে ক্লাস খেয়ে গিয়েছিলাম, কারণ মেয়েটা যে অনেক সুন্দর। এক কথায় আমি আমার মহল্লায় এত সুন্দরী মেয়ে আগে দেখিনি, কিন্তু মেয়েটার ব্যবহারে মাথাটা গরম হয়ে যায়। দেখুন, কারো সম্পর্কে না জেনে এসব বলবেন না। কি বলার বাকি আছে আর? তোকে দেখে তো বুঝতেছি তুই একটা লম্পট। এই মেয়ে বয়সও তো মনে হচ্ছে আমার থেকে বড় হবে। মাথায় বুদ্ধি কি হাঁটুতে নিয়ে হাঁটো নাকি? দেখে মনে হচ্ছে আসলে মেয়েদের বুদ্ধি সবসময় হাঁটুতেই থাকে, এটা বাস্তব। কি বললি তুই, বদমাইশ ছেলে? আমার বুদ্ধি হাঁটুতে থাকে? তুই কি তোর মা বোনের সাথে এইভাবে কথা বলিস? তোর বাসায় কি মা বোন নেই? আমার ঘরে মা বোন সবকিছুই আছে, কিন্তু বউ নেই। বউ থাকলে তো বউয়ের সাথে সুন্দরভাবে কথা বলতাম, তাই মুখ দিয়ে তেতো কথাই বের হচ্ছে। কথাটা বলা মাত্রই ও আমাকে ঠাস করে আবার আরেকটা থাপ্পড় মেরে দিল। বদমাইশ ছেলে, 2 দিনের ছেলে আমার সাথে আবার তর্কে আসতে গিয়েছে। একটা পিচ্চি ছেলে, তোর সাহস তো কম না? তুই আবার আমার মুখে মুখে কথা বলিস? তোর এত সাহস কোথা থেকে আসলো? দেখুন আন্টি, আপনি কিন্তু আমাকে এখন আপনি প্রচুর পরিমাণ রাগিয়ে দিয়েছেন। আমি কিন্তু এখন আপনাকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো। কি বললি তুই? আমি আন্টি? আরে আমি কেন আন্টি হতে যাব? বরঞ্চ তুই একটা বুড়া ছেলে। আয়নায় কখনো নিজেকে দেখেছেন? একবার ভালো করে দেখবেন। আমার তো আপনার কথা শুনে হাসি পাচ্ছে। কিভাবে হাসবো? ফোন খুলে না মুখ খুলে? আন্টি তো খুব কম হয়ে যায়। আমার থেকে মনে হয় আমার মায়ের থেকেও আরো বেশি বয়সী আপনাকে লাগছে। আবার আপনি কি বলছেন? আরে, আমার মতো পিউচি কিউট এবং কি এমন দুষ্টু ছেলে আর কয়টা আছে? কি বললি তুই? তুই কিউট? আরে তোকে তো বাদরের মতো লাগে। নিজে কখনো আয়নায় দেখেছিস? আবার আবার নিজেকে বলছিস? আমাদের এভাবে ঝগড়ার মাঝখানে হঠাৎ করে একটা মেয়ে চলে আসে। মেয়েটা অপরিচিত না, কারণ এটাকে আমি ভালো করে জানি, কারণ মেয়েটা আমাদের পাশের বাসার বাড়িওয়ালার মেয়ে। আমাদের ঝগড়ার মাঝখানে তখন মেয়েটা চলে আসে, এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, কি হয়েছে আবির? তোরা এইভাবে ঝগড়া করছিস কেন? হয়েছে কি তোদের মধ্যে এভাবে ঝগড়া করছিস কেন? আপু, তুমিই বলো না, এই শাকচুনিটা কোথা থেকে এসেছে? আমি আসলে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। এরপরে মেয়েটা আমাকে কতগুলো থাপ্পড় দিয়ে দিল। দেখো, গাল দুটো লাল হয়ে গিয়েছে। তুই ইচ্ছাকৃতভাবে আমার গায়ে পড়ে গিয়েছিস। সুন্দরী মেয়ে দেখলেই তোর মতো ছেলেরা এমন করে, আমি জানি, বুঝেছি। এরপরে তুই আমার সাথে কি খারাপ ব্যবহারটা করতি? আপনি আবার সুন্দরী? আমার তো মনে হচ্ছে আমার বাসার কাজের মেয়েও আপনার থেকে অনেক সুন্দর। আমার এই কথা যেন মেয়েটাই তেলে বেগুনে আবার জ্বলে ওঠে। আমার কাছে মারার জন্য তেরে আসতেই মিমি আপু মেয়েটাকে ধরে ফেলে, এমনকি বলে ওঠে, আরে নীলা, এমন করছিস কেন? এমন ছোট মানুষ, তোর থেকে বয়স অনেক ছোট। ওর সাথে এইভাবে করাটা উচিত হচ্ছে না তোর। তোর কি মনে হয় ও আমার থেকে ছোট? ওর কথা শোন। তুইও আমাকে কি সব বলছিস, কি থেকে কি সব বলেছে আমাকে, জানিস? এই আবির, তুমি চুপ করো। তুমি এভাবে এসব কথা কেন বলছো? নীলা, তুই বাসায় যা, আমি ওকে দেখছি। এই পিচ্ছি ছেলে, কি ভেবেছিস এসব কথা বলে পার পেয়ে যাবি? কখনোই না, তোকে তো আমি শাস্তি দিবই। যা যা সামনে থেকে।
আমিও দেখে নেব তুই আমার কি করতে পারিস। হাতি ঘোড়া গেল কই আর মশা আসে আমাকে মারতে। আবির, তুমি কিন্তু একটু বেশি বেশি করছো। আরে আপু, আমি না, ওই মেয়েটাই, ওই বেশি করেছে। আচ্ছা আপু, মেয়েটা কে? তোমাকে না বলেছি আমাকে আপু বলে না ডাকবে, তুমি আমাকে মিমি বলেই ডাকবে। আমি তোমার মুখ থেকে শুধু মিমি ডাকটা শুনতে চাই। আসলে মিমি আমাকে পছন্দ করে, আমার থেকে সিনিয়র হলো আমাকে ভালোবাসে। কারণ একটাই, আমি দেখতে এতটা হ্যান্ডসাম যে যে কোনো মেয়ে আমাকে দেখলে আকর্ষিত হতে বাধ্য। এরপর আমার ভালো লাগা, ভালো কথা বলা এবং কি কথা বলার ধরন শুনে সব কিছু শুনে ওর কাছে আমাকে ভালো লাগে। তাই ও আমাকে বলেছে, আমি বলেছি আমি পিচ্ছি, কিন্তু বলেছি আমি যখন বসবো তখন ওকে আমার ওই মনের কথার উত্তরটা দেওয়ার জন্য বলবো। এমনকি দেখতে অনেক সুন্দরী, ওর মতো সুন্দরী মেয়ে হয়তো বা আমাদের ভার্সিটিতেও নেই। কিন্তু একটা কথা হচ্ছে গিয়ে, আমি ওকে ভালোবাসতে পারছি না। এখন তার থেকেও বড় কথা, আমি যে ক্রাশ খেয়ে গেলাম ওই মেয়েটার ওপর। ঝগড়া যতই হোক, কিন্তু সত্যি মেয়েটা অপরূপ সুন্দরী। প্রথম দেখায় আমি ক্রাশ খেয়ে গেলাম এই প্রথম কোনো মেয়ের ওপর। তখন আমি আপু আবার বলে ওঠে, আরে ও হচ্ছে নীলা, আর ও আমার ফুফাতো বোন। এখন থেকে ও আমাদের বাসায় থাকবে। নীলার মা বাবা মানে আমার ফুপু আর আঙ্কেল তারা লন্ডনে থাকে। আমার ফুপু বিয়ে করেছে লন্ডনের একটা ছেলেকে, তাই মিমি একদম ওই দেশের মেয়ের মতোই এত সুন্দর। এই জন্য নীলা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানেই এসেছে, আর এখানেও অনেক দিন থাকবে, কারণ ওর বাংলাদেশে থাকতে অনেক পছন্দ। তাই ও বাংলাদেশে এসেছে, আর ও বাংলাদেশি বিয়ে করবে। কথাটা শুনেও শান্তি পাইলাম। যাই হোক, যেভাবে হোক একটু পটাতে তো হবে, যেহেতু ক্রাশ খেয়েছি এই প্রথম কোনো মেয়ের ওপর। মনে মনে কথাটা বলছি আমি। ওর কথা বাদ দাও, ওকে বলেছি আমাদের বাসায় থাকার জন্য, কিন্তু আমাদের বাসায় থাকবে না। ও একটু রাগী টাইপের, ওদের নিজেদের বাসা আছে। এই তো সামনে যে ডুপ্লেক্স বাসাটা দেখতে পাচ্ছ, পছন্দ করে গেছে। এটা ওর আব্বু ওর জন্যই কিনেছিল। আমাদের গলির সামনে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি দেখেছিলাম, দেখে মনে হচ্ছিল যে বাড়িটা অনেক ধনী পরিবারের হবে, কিন্তু বাড়িটা যে এই মেয়েটার জন্য করছে জানতাম না। নীলের বাবা মা লন্ডনে বিজনেস করে, আর পোড়া ওইখানে অনেক বড় ব্যবসায়। তাই নীলার বাবার টাকা পয়সার অভাব নেই, আর নীলা হচ্ছে তাদের একমাত্র সন্তান। নীলা যা চায় সব সময় তাই পায়। ওইসব কথা বাদ দাও, এখন বলো তুমি কোথায় যাচ্ছিলে? আরে, আমি আমার বন্ধু রুদ্রের কাছে যাচ্ছিলাম আর মনের সুখে গান গাচ্ছিলাম। তখনই তো হঠাৎ করে তোমার ওই ফুফাতো বোনটা মাঝখানে এসে টপকে পড়ে। ও আচ্ছা, তাহলে চলো একটু আমি শপিং করতে যাব, আমার সাথে চলো তুমি। আমার বন্ধু রুদ্র অসুস্থ, তাই ওর কাছে যাচ্ছি, তোমার কাছে পরে যাবো প্লিজ। কোনো রকম বুঝিয়ে আপদ বিদায় করলাম, না হলে ও আমার পেছন ছাড়ছে না। আমি তো ওকে ভালো করে জানি, একটা বার সুযোগ পেলেই আমার ঘাড়ে উঠে বসবে আর নাচানাচি করবে। শালার পুরো মুডটাই নষ্ট করে দিল। আমি রুদ্রের কাছে যেতে চেয়েছিলাম, আর মাঝখানে এই মেয়েটা এসে সব কিছু ঝামেলা তৈরি করে দিল। আপনাদের তো আমার এখনো পরিচয়টাই দিলাম না, পরিচয় দেবে কি করে? এমন একটা ঝগড়াটে মেয়ে মাঝখানে পড়ে গিয়েছি, ঝগড়া করতে করতে সময় পার করেই ফেললাম। আমি আবির, পরিবারের বড় ছেলে। আমার একটা পিচ্চি ভাই আছে, খুবই দুষ্ট আর শুধু পাকনা পাকনা কথা বলে। আমার মা ছোট ভাইয়ের জন্মের সময় মা মারা যায়। আর আমার জীবনে একটাই কষ্ট, আমার মা নেই। সবার মা আছে, আমার নেই। যার মা নেই সেই বুঝে তার কষ্ট। আমার বাবার ছোটোখাটো একটা ব্যবসা আছে, সেটা দিয়ে আমাদের ভালোই চলে যায়। আমার বাবা আর বিয়ে করেনি। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের ছোট ভাই এবং কে আমাকে বড় করেছে। আমরা আগে ভাড়া বাড়িতে থাকতাম মিমিয়াপুর বাসায়, কিন্তু আব্বু টাকা জমিয়ে এখন ছোট একটা বাড়ি করে আমরা এখন এই শহরেই থাকি। আমরা ভাড়া থাকাকালীন মিমি আপু আমাকে পছন্দ করে এবং ভালোবেসে ফেলে। আপনাদেরকে তো পরিস্থিতি দিতে আমি রোদ্রের কাছে চলে আসলাম। এসে দেখি আরামদাদা একটা টমটমের দোকানের উপর পায়ের ওপর পা দিয়ে চা খাচ্ছে। আমি ওর কাছে যেতেই আমাকে দেখে ও ভয়ে বলে ওঠে, কি রে বন্ধু, তুই হঠাৎ করে এখানে চলে আসলি, কাহিনীটা কি? আগে তো একটা কল করতে আসতি, কিন্তু আজকে তো কল করলি না, না কল করে চলে আসলি। হঠাৎ করে তুই কিভাবে বুঝলি আমি যে এখানে থাকবো? হারামজাদা, বাটপারি করা বাদ দে। আমি জানি না তুই কোথায় থাকতে পারিস আর কোথায় পারিস না। তোকে আমি ছোটবেলা থেকে জেনে এসেছি তুই কি করতে পারিস আর না পারি।
আর তোকে কে বলেছে যে আমি করিম ভাইয়ের লুঙ্গি মাঝ রাস্তার মধ্যে খুলে ফেলেছি? খোদার কসম, আজ থেকে ভুলে যাব আমি তোর নাম। খোদার কসম, আজ থেকে আমি তোর নাম। হরমজাদা, টিকটক দেখে এখন এখানে ডায়লগ মারছিস? তুই সত্যি করে বল, আমার বাবাকে বলেছে কে? আমি কি জানি এখানে কি হতে পারে? আমি তো জানি না। আমি কি জানি? মার খেয়া লাগবে নাকি তোর? হ্যাঁ, মনে তো হচ্ছে মার খেয়ে তোকে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। বন্ধু, কি করবো বল? আমি তো কিছু বলতে চাইনি, কিন্তু তোর আব্বুর যেভাবে আমাকে চেপে ধরেছে, ওইভাবে আমার বলা ছাড়া আর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি বলে দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। তুই যেহেতু আমার আব্বুকে বলেই দিয়েছিস, তাহলে আমি গিয়ে সাদিয়াকে বলে দেব যে সাদিয়া, তোমার বাবাকে কিন্তু রুদ্র পেছন থেকে ঢিল মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। তোমার বাবা এতদিন ধরে যাকে খুঁজছে সে যে এই তোমার বয়ফ্রেন্ড। কথাটা বলে আমি যখন পা বাড়াবো পেছন থেকে দেখি রুদ্র নেই। আমি যখন হাঁটতে যাব তখন দেখি হাঁটতে পারছি না। নিচে তাকিয়ে দেখি রুদ্র পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, বন্ধু, আমি ভুল করেছি। তুই আমাকে 2-4টা থাপ্পড় মেরে দে। তারপরও বন্ধু তুই সাদিয়াকে বলিস না বন্ধু। চাপিয়ে না হলে চাপিয়ে না হলে আমাকে খুন করে ফেলবে। তুই প্লিজ, তুই আমার বন্ধু, তুই আমার জানের জান, তুই আমার সকালের বন্ধু, তুই আমার সব কালের বন্ধু। তুই আমাকে আন্ডাকাল এবং কি ঠান্ডাকাল যে কালেরই বন্ধু বলিস না কেন, কোনো কালেরই কাজে আসবে না। মনু, তুমি আমার সাথে যা করেছো তারপর তোমাকে তো পেতেই হবে। আমার এমন কথা শুনে রুদ্র নিজের গালে নিজেই থাপড়াতে থাপড়াতে বলে ওঠে, বন্ধু, আমি বোকা, আমি গাধা, আমি সব কিছু। আমাকে তুই কেটে ফেল বন্ধু। আমার একটাই টুকটুকে গার্লফ্রেন্ড, ওকে হারিয়ে ফেলে যে আমি নিঃস্ব হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যাই হোক, মাফ করলাম। এখন বল, পকেটে কয় টাকা আছে তোর? কথাটা বলতেই পকেট চেক করে ওর পকেট থেকে 50 টাকার নোট বের করে আমাকে দিয়ে বলে ওঠে, বন্ধু, আমার কাছে এটাই আছে, এটা দিয়ে এখন কাম চালিয়ে নে। আমার কাছে এখন আর নেই। ভাই তুই তো দেখছি আমার সাথে ইরান আর ইসরায়েলের মতো শত্রুতা শুরু করছিস। যদি আমার গায়ে বোমাও মারা হয় তারপরও আমি বিশ্বাস করব না যে তোর কাছে টাকা নেই। কথাটা বলে আমি ফুল পকেট চেক করতে লাগলাম। ওর পকেট চেক করে এরপরে ওর পকেট থেকে আমি 500 টাকা বের করলাম। তখন রুদ্র মন খারাপ করে রুদ্র বলে ওঠে, বন্ধু, এটা আজকে আব্বুর পকেট থেকে চুরি করেছি। তুই নিয়ে গেলে আমি এখন কি দিয়ে চলবো? আমার নিজের কাছে 2 টাকাও নেই, তুই আবার 500 টাকা নিয়ে ঘুরছিস? ভাবা যায়? তুই তোর বাপের পকেট থেকে চুরি করেছিস, এই কথাও কি বলে দিব নাকি? না না বন্ধু, তুই রেখে দে। এটা আমার না, এ তোর টাকা। তোর জন্য আমি টাকার কোনো অধিকার রাখতে পারি না। এটা সম্পূর্ণ তোর, যা। এই তো কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো মেনে গিয়েছিস। কথাটা যদি আরো আগে বুঝতে পারতি তাহলে কি এত সময় লাগতো আমাকে তোর বোঝাতে? ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা মনে ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা। মনে মনে দোয়া করি তোর মতো এমন খারাপ বন্ধু যেন 2টা না জুটে। ওর থেকে 500 টাকা মেরে আমি বাসে যাচ্ছি। কলেজ লাইফ শেষ করার পর আমি একটা সরকারি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পাইনি। পরে আব্বু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাকে অ্যাডমিশন করিয়ে দেয়, কিন্তু প্রাইভেট অনেক টাকা। কিন্তু বাবা বলেছে যত টাকাই লাগুক না কেন আর যত কষ্টই হোক না কেন, বাবা সবটা দেবে। আমিও চাই আমি পড়াশোনা শেষ করে আমি আমার বাবার পাশে থাকবো। আগামীকালকে আমার নতুন ইউনিভার্সিটি, তাই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে হবে। আমার সাথে রুদ্র একসাথে অ্যাডমিশন নিয়েছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি। বাসায় আব্বু এখনো আসেনি। ছোট ভাই খেয়েছে স্কুলে, আব্বু রান্না করে যায়। আব্বু একসাথে সন্ধ্যায় আসে। ছোট ভাই স্কুলে সকালে আমার সাথে চলে যায়। এরপর আমি যখন আসি তখন আমার সাথে আসে। এরপর আমি ওকে প্রাইভেটে দিয়ে এসে এরপর আবার সাথে করে নিয়ে আসি। বাসায় এসে রুমে গোসল করে নিলাম। গোসল করে এসে এরপরে আমি রান্নাঘরে গিয়ে খাবারগুলো বেড়ে টেবিলে সাজিয়ে রাখলাম, কারণ কিছুক্ষণ পর আমার ছোট ভাই স্কুল থেকে আসবে। কথা বলতে দেরি হয়েছে, কিন্তু শয়তান হাজির হতে দেরি হলো না। এসে ব্যাগটা ছুঁড়ে মেরে বলে ওঠে, কি রে ভাই, আজকে তোর না আমাকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তুই আসলি না কেন? আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আজকে আমাকে স্কুল থেকে রাহুলকে আনার কথা ছিল। ও আমাকে বলেছে যে আজকে ওদের ঘরে ওদের স্কুলে অনুষ্ঠান আছে, তাই আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। আমি ভয়ে ভয়ে রাহুলকে বললাম, সরি বড় ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি কান ধরছি, আমি আর কখনো করব না।
চুপ কর তুই। এই ভুল কি তোর শুধু একদিন হয়, নাকি সব সময় তুই ভুল করেই যাস আর আমার কাছে এসে ক্ষমা চাস? এইসব বললে তোর হবে না। আমি ভুল করেছি বড় ভাই, এখন আমি কি করতে পারি? এখন তুই গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসবি, এটাই হচ্ছে তোর কাজ। কি বলেন ভাই, এখন আপনি চকলেট খাবেন? এখন আপনার খাবার সময়। আপনি চুপ করে যুদ্ধ না করে খান, তাহলে আপনার এখন পেটের মধ্যে ইয়া বড় বড় সাপ ঢুকবে। ওই চুপ কর তুই, আবার উপরে কথা বলিস তুই? জানিস না তুই ভুল করেছিস? তুই এখন অপরাধী, তোর মুখে কথা নেই। কি আর করার, ছোট ভাইয়ের সাথে যেহেতু অন্যায় করে ফেলেছি, তাই চকলেট তো দিতে হবে। তাই আমার আগে চকলেট কেনা আছে, ওইখান থেকে একটা চকলেট ওর হাতে দেই। এবার ঠিক আছে, এবার আমি তাহলে খেয়ে নিই। আমার ছোট ভাই রাহুল পিচ্ছি হলে কি হয়েছে, কিন্তু ঘোড়ার মতো সব কথাই বলতে পারে। ওকে দেখে কেউ বলবে না যে ও 10 বছরের একটা পিচ্ছি ছেলে। আমরা দুই ভাই খাচ্ছিলাম, তখনই রাহুল আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা ভাইয়া বলতো, ওই মেয়েটা আমাকে শুধু বলে ওকে ভাবি বলার জন্য। আমার কিন্তু একদমই পছন্দ না মেয়েটা। কোন মেয়েটার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। কে তোকে বলে ভাবি ডাকার জন্য? আর বলিস না, ওই যে ওই মিম নামের মেয়েটা, ও কিন্তু আমাকে রোজ চকলেট দেয় আর বলে ওকে আমি ভাবি ডাকতে। আর আমি ভাবি ডাকলেও আমাকে চকলেট দেয় আর টাকা দেয়। আমি টাকা নেই না, শুধু চকলেটই নিই। এগুলো একদম ঠিক না। কেউ যদি কিছু দিতে চায় এগুলো নিতে নেই, ঠিক আছে? রাহুল আমার কথা শুনে মন খারাপ করে মাথা নিচু করে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া, আমি নিব না আর কখনো, কিন্তু আমার একটা কথা আছে। যা বাবা, এখানে আমার কিন্তু একটা কথা। তোর বউ কিন্তু আমার সাথে ঘুমোবে, তোর বউকে কিন্তু আমি নিয়ে শুয়ে থাকবো, তুই ঘুমোতে পারবি না। আর তোর বউ আমাকে গোসল করে দেবে, আমাকে খাইয়ে দেবে। কি বললি তুই? আমার বউ তোর সাথে কেন ঘুমাবে? কথাটা বলে রাহুল হি হি করে হেসে দৌড়ে নিজের রুমে চলে যায়। আমি খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসি। রাহুল ওর পড়াটা শেষ করে কিছুক্ষণ ভিডিও গেম খেলে এরপর শুয়ে পড়বে, তাই আমিও শুয়ে পড়লাম। সন্ধ্যাবেলায় আব্বু চলে আসে। আব্বু আসতে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, কিরে আবির, রাহুল, তোরা কোথায়? তোরা কি এখনো রুমের মধ্যে বসে আছিস? কি সারাদিন কি রুমের মধ্যে থাকবি নাকি? আব্বুর কথা শুনে দুই ভাই নিচে আসলাম। নিচে এসে দেখি আব্বুর হাতে বাজার, তাই বাজারগুলো দিয়ে আমি ভেতরে ঢুকলাম। তখন এসে বলল, কিরে রাহুল, তোর পড়াশোনার কি অবস্থা? এখন তোর ক্লাসের ম্যাডাম তোকে কি বলেছে? পড়া ঠিকভাবে বুঝতে পারিস তো? আমারটা তো ঠিকই আছে। আমার বুঝি পড়াশোনার সমস্যা নেই? আমারটা আমি ঠিক মতো দিচ্ছি, কিন্তু তোমার এই বড় ছেলে কেন একা বাসার মধ্যে বসে রাজত্ব করছে সেটা আমাকে বলো। আরে ওর তো এতদিন ছুটি ছিল, এখন আর নেই। আমি তোকে ভর্তি করে দিয়েছি, আগামী কালকে থেকে ভার্সিটিতে যাবে, সমস্যা নেই। কিন্তু আমার তো একটা সমস্যা আছে, আমি তো একা বাসায় থাকতে পারবো না, আমার তো একজন লাগবে। তোমরা রোজ নিজের হাতে এসব রান্না করো, এইসব রান্না কি কেউ করে নাকি? একজন মেয়ে মানুষ হলে তো ভালোই রান্না করতে পারতো। এবার বুঝতে পেরেছেন তো আব্বুর সাথে কিভাবে পাকনা পাকনা বড়দের মতো কথা বলছে ও? এজন্যই বলেছি ওকে পিচ্ছি বলে একদম ভুল করবেন না, ও কিন্তু অ্যাটম বোম। আমি কি করব বল? তোর ভাইকে তো বলেছি যে বিয়ে করার জন্য, তোর বাড়ি তো বিয়ের জন্য রাজি হচ্ছে না। আরে কি বলছো? আবির ভাইয়া বিয়ে করবে মানে? ও বিয়ের কি বুঝে? ও বিয়ে করবে কেন? বিয়ে করব আমি, বউ লাগবে আমার। আমি গোসল করতে পারি না, আমি ঠিক মতো নিজের হাতে খেতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমার একটা বউ লাগবে। কথাটা বলে এসে একটা চোখ টিপ দিল আমার দিকে তাকিয়ে। আমি পরের দেশে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, দেখেছো বাবা, আজকে ওর খবর আছে। আজকে ওকে পিটিয়ে আমি শেষ করব। আমাকে ভেঙচি দিয়ে ধরে আব্বুর পিছনে গিয়ে বলল। এরপর আবার বলে ওঠে, আব্বু দেখো, তোমার ছেলে কিন্তু দিন দিন বদমাশ হয়ে যাচ্ছে, কোনো কথাই শুনছে না। আরে কি শুরু করেছিস আবির? ছোট নাকি তুই? যা নিজেই গিয়ে বস। আর হ্যাঁ, আর তোকে কয়বার বলবো যে এবার বিয়েটা করে ফেল, কিন্তু তুই তো কোনো মেয়েকে পছন্দ করিস না। তোকে আমি 1 মাসের সময় দিচ্ছি, নিজেই পছন্দ করে একটা মেয়েকে বিয়ে কর, তাহলে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী বিয়ে দিয়ে দেবো। ভাইয়ের কেন পছন্দ হতে যাবে? পছন্দ করলে আমি করব। ওর কোনো পছন্দ আছে নাকি? ওর পছন্দ ভালো না, একেবারে বাজে। আমার জন্য কিছু আনতে গেলে ছিছি, আর বলা যাবে না। ছোট ভাইয়ের মুখে এত বড় অপমান আর মানা যায় না, তাই আর আমি ওখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছি। আব্বু নিচে রান্না করছে। আসলে আরো অনেকবার বলেছে বিয়ে করার জন্য, কারণ আব্বু একা ধারা সম্ভব না। কি করব, আবার কাউকে ভালো লাগে না,
কিন্তু আমার নীলাকে পছন্দ হয়েছে, কিন্তু প্রথম দিনই তো ঝগড়া, তাই কি বলবো নিজেও চাই না। তার থেকে বড় কথা, নীলা আমার সিনিয়র, ও কখনোই আমাকে ওর ভালোবাসা হিসেবে মেনে নেবে না। কিছুক্ষণ পর আব্বু ডাক দিয়ে বলল রান্না হয়ে গিয়েছে, তাই আমরা সবাই নিচে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আমার ভার্সিটি আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, তখন রাহুল আমার রুমে এসে মাথার চুলগুলো স্টাইল করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখ ভাই, ভালোভাবে থাক। আমাকে কিন্তু তোর থেকে অনেক স্মার্ট লাগছে। আমাকে দেখলে তো হাজার হাজার মেয়ে ক্রাশ খাবে, আর তোকে দেখলে তো বাস খাবে। রাহুলের গান রাহুলের কান ঝুড়ে টেনে ধরে বলে উঠি, এবার বল কে কি খাবে, সুন্দর করে বল, আমিও একটু শুনতে চাই। ভাইয়া লাগছে ছাড়। আমি কিন্তু তোকে অভিশাপ দিলাম, তোর আজকে প্রথম দিন তোকে অনেকটাই বেজ্জত হতে হবে। যা তো, তোর মতো এমন শকুনের দোয়ায় কখনো গরু মরে না। রেডি হয়ে রাহুলকে ওর স্কুলে দিয়ে এসে আমি আমার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন হাতের ফোনটা বেজে ওঠে, দেখি রুদ্র কল করেছে। ফোনটা ধরতেই, কিরে তুই এখনো কোথায় আছিস? ফোন ধরিস না? সে কখন তোর জন্য আমি অপেক্ষা করছি, তুই এখন কোথায় আছিস? এই তো রাহুলকে ওর স্কুলে দিয়ে আসলাম, তুই এখন কোথায় আছিস? আমি তো ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি, তোর জন্য। তুই তাড়াতাড়ি আয়, তুই আসলে এরপর দুইজন ভার্সিটিতে প্রবেশ করব। তাড়াতাড়ি আয়, সময় কিন্তু বেশি নেই, আর মাত্র 10 মিনিট আছে। আরে 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবো। কথাটা বলে আমি রওনা দিই ভার্সিটির উদ্দেশ্যে। সামনে হঠাৎ করে দেখা পড়ে যায় মিমির সাথে। মিমিও তার ভার্সিটিতে যাচ্ছে। মিমি আপু এবার ফাইনাল ইয়ারে। মিমি আপু আমাকে দেখে বলে ওঠে, তোমাকে কয়টা কল করেছি, একটা ফোন ধরলে না আমার। তোমার ভার্সিটি তো আমার ভার্সিটির সামনে, চলো আমার বাইকে তোমার ভার্সিটি পর্যন্ত তোমাকে পৌঁছে দিই। আমি জানি এখন যদি না বলি তাহলে কিন্তু আমাকে অনেক কিছুর মধ্যে এখন সমীকরণ হতে হবে, তাই আমি কিছু বললাম না। আমি মিমি আপুর বাইকে উঠে বসলাম, আর মিমি আপু ছেলেদের মতো কিছুক্ষণ পর পর ব্রেক মারে, আর আমি সোজা গিয়ে মিমি আপুর গায়ে পড়ি। এটা কেমন একটা হাস্যকর বিষয় না, যেখানে ছেলেরা ব্রেক মারবে আর দেখছি মেয়েরা আমাকে ব্রেক মারছে। মিমি আপু আমাকে নিয়ে ভার্সিটির সামনে এসে চলে আসে। এরপর মিমি আপু আমার কাছে এসে বলে ওঠে, ক্যাম্পাস ছুটি হওয়ার পরে আমি আসবো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? এরপর দুজন একসাথে যাবো বাসায়। আমি কিছু বললাম না, আমি মাথা নাড়িয়ে সোজা হাঁটা ধরলাম। তখন দেখলাম রোদ্দু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হেসে বলে ওঠে, বন্ধু, তুমি তলে তলে এসব করে বেড়াবে, আর আমরা বললে তুমি হরতাল বলো, তাই না? তোর হারামজাদা, তুই তো ভালো করে জানিস যে মিমি আপু আমাকে পছন্দ করে, কিন্তু তুই তো ভালো করেই জানিস আমিও নাকি এসব বিষয়ে পাত্তা দিই না। সেটা তো আমি জানি, এমনিতেই কিন্তু মিমি আপু কিন্তু দেখতে খারাপ না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমি যে একজনের উপরে ক্রাশ খেয়েছি, মেয়েটাও যে সিনিয়র। কি রে বন্ধু, তুই দেখছি তোর কপালে শুধু সিনিয়র মেয়ে জোটে। আমাদের কপালে সিনিয়র মেয়ে নাই রে বন্ধু, শুধু তোর কপালেই আছে। তাহলে মেয়েটা কোথায় থাকে? নাম্বার নিয়েছিস? বাসা কোথায়? আরে কোথা থেকে নিব, প্রথম দেখায় আমাদের ঝগড়া হয়, এরপরে ঝগড়া চলে, আর কোনো কথা হয়নি। আর জানতে পারি এটা আর কেউ না, মিমি আপুর ফুফাতো বোন। মালঢালা মরেছিস তুই, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। শেষমেশ তুই ওখানে গিয়ে পড়েছিস, এখন কি করবি? আরে ভাই, প্রেমে পড়েছে তার মানে এই না যে আমাকে এখন অনেক কিছুই করতে হবে। যাই হোক, দেখা হলে পরেরটা পরে হবে, যদি দেখার না হয় তাহলে কি হবে, কি করে হবে, ওসব কথা বাদ দে, এখন ভেতরে ঢোক, ক্যাম্পাসটা ভালোভাবে দেখিনি। হ্যাঁ ঠিক বলেছিস, আগে ক্যাম্পাসটা ভালোভাবে ঘুরে দেখি, এখানে বসে থাকলে সময় নষ্ট। আমি আর রুদ্র দুজনে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে ক্যাম্পাসটা অনেক সুন্দর আর অপরূপ। আসলেই প্রাইভেট ইউনিভার্সিটি বলে কথা হবে, আর এই ভার্সিটির নাম করা। বন্ধু, ভালো মনে করে তাকিয়ে দেখ, কি সুন্দর সুন্দর মাইয়া যাচ্ছে। বাইরে ভাই, এত সুন্দরী মাইয়া দেখে আমি তো নিজেই ক্রাশ খাচ্ছি রে ভাই। এত সুন্দরী মেয়ে এই ভার্সিটির মধ্যে আছে, যদি জানতাম তাহলে তো মনে হয় আমি এই ভার্সিটি ছাড়া অন্য কোথাও যেতাম না। ভাই তুই আমাকে একটা বাড়ি করে দে, এখানে সারা দিন থাকবো, আর আর শুধু মেয়ে দেখবো। হারামজাদা, তোর কি লুচ্চামি আর গেল না? সবসময় শুধু এইসব কথা বলে বেড়ায়। আমি কিন্তু সাদিয়াকে বলে দিব, তখন দেখবো তুই কি করিস, তখন তো তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আচ্ছা বলতো, তুই আমার বন্ধু নাকি শত্রু? যবে থেকে তোর সাথে বন্ধুত্ব করেছি তবে থেকেই তুই আমাকে জ্বালিয়ে মারছিস।
কি করবো বল, আমরা তো আন্ডাকালের বন্ধু, তাই দুজন চাইলেও ছেড়ে যেতে পারবো না। এখন কি করতে পারি বল? চুপ কর হারামজাদা, এখন আমাদের কাজ সময় হয়ে গেছে, চল আগে ক্লাসে যাই। একজনকে জিজ্ঞেস করাতে এসে দেখিয়ে দেয়, তাই আমি আর রুদ্র দুজনে ক্লাসে প্রবেশ করি। ক্লাসে প্রবেশ করতে দেখলাম অনেকে আগে থেকে বসে আছে, তাই আমরা পেছনের একটা বেঞ্চে গিয়ে দুজনে বসে পড়ি। এরপর এক এক করে অনেক স্যার আসে, এসে আমাদের সাথে সবার সাথে পরিচয় হয় এবং কি আর কেউ লেকচার দেয় না, শুধু পরিচয় হয়ে কিছু সময় কথা বলে চলে যায়। কয়েকজন স্যার যাওয়ার পরে দেখলাম শাড়ি পরে কেউ একজন প্রবেশ করছে। প্রথমে তাকে দেখে ক্রাশ খেলাম, যখন তাকে ভালোভাবে তাকিয়ে দেখি যে মানুষটাকে তাকে দেখার পর আমি যেন 400 বোর্ডের শর্ট খাই, কারণ আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে মেয়েটা যে আর কেউ না, মিমির ফুফাতো বোন নীলা, যার সাথে আমার ঝগড়া হয়েছে। আল্লাহ, তার মানে সে কি আমার কলেজের আর আমার ভার্সিটির টিচার? কাম সারছে রে। নীলা এখন তো আমার ওপর কি অত্যাচার করে আল্লাহ জানে। আমি মনে মনে এইসব কথাই ভাবছিলাম। এরপর একে একে সবার পরিচয় নিতে লাগলো। হঠাৎ করে আমার দিকে চোখ ফিরতে নীলা বলে ওঠে, এই যে ছেলে, পিছনের বেঞ্চে বসে থাকা হিরো আলমের মতো দেখতে, তোমাকেই বলছি উঠে দাঁড়াও। এমনি তো মেয়েরা আমাকে দেখলে ক্রাশ খায়, আর ছেলেরা আমাকে দেখলে জেলাস ফিল করে, তাই ছেলেরা হো হো করে হেসে দিল। নীলার কথা শুনে আমাকে একভাবে বেইজ্জতি করে দিল। পুরো ছোট ভাই রাহুলের মনে হয় অভিশাপটা লেগে গেল রে। তোমার নাম কি, বাসা কোথায়, আর কি করো? খুব স্টাইলের সাথে আমি বলে উঠি, আমি আবির, বাসা আপনার বাসার পাশে, আর মা বাবা একমাত্র সন্তান, তাই একটু ভাব তো থাকবে, আর কলেজের টপার, তাই এখানে অ্যাডমিশন নিতে পেরেছি। তা তুমি কেমন? তোমার এসব দেখেই আমি বুঝতে পেরেছি। আর তুমি যে মেয়েদেরকে রাস্তাঘাটে উৎপাত করো, তা বেশ আমি ভালোই বুঝতে পারছি। মানে আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। কেন, খোকা নাকি? বুঝো না বোঝার ভান করছো? গতকালকের কথা ভুলে টুলে গেলে নাকি? এখন কোথায় যাবে? এখন তো তুমি আমার ক্লাসের স্টুডেন্ট, এখন তোমাকে দেখে নিব। আমি নাকি আন্টি, আমি পেতনি, আমাকে দেখতে বুড়ার মতো লাগে না? নীলার মুখে এমন কথা শুনে আমার কলেজার পানি শুকিয়ে গেল, তাই আমি নীলার দিকে তাকিয়ে করুণ চোখে বলে উঠি, আমার ভুল হয়েছে, আমার এসব বলা একদম উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিন। তুমি কি ভেবেছো আমি বুড়ি, তাই না? আমি তোমাকে ছেড়ে দেব? আমি শার্টের কলারটা ঠিক করে নীলার কানে কানে বলে উঠি, ওই যে হ্যালো ম্যাম, কি ভাবছো আমি নিজে তোমার কাছে এভাবে ক্ষমা চাইবো? সে ঘুরে পালি, আবির কখনো কারো কাছে ক্ষমা চায় না, ঠিক আছে? এর মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, আমি রুদ্র দুজনে ক্লাস থেকে বের হয়ে যাই। রুদ্র হাসতে হাসতে বলে ওঠে, বন্ধু, তার মানে হচ্ছে গিয়ে যে তোর ক্লাস হতে আমাদের টিচার আর নিলাম হচ্ছে গিয়ে তোর প্রথম ভালোবাসা। বা, বেশ মজাই পেলাম। আজকে তোকে কি বেজ্জতিটা তা না করেছে। চুপ কর শালা, তুই কোনো কথা বলবি না, আমি ওকে দেখে নেব। নীলা এখান দিয়ে এই রাস্তা দিয়ে যাবে, আমি ওকে দেখে নেব। তাই প্লাস্টিকের একটা বাজার থেকে আমি তেলাপোকা কিনে নেই। এই গলি দিয়ে যাবে নীলা, রাহুলের ছুটি হবে, না হলে একাই চলে আসতে পারবে, তাই রাহুলের জন্য যাওয়া লাগবে না। আমি অপেক্ষা করছি যে কখন নীলা আসবে। আমি দেয়ালের ওপর দাঁড়িয়ে আছি, তখনই দেখলাম যে নীলা ওই রাস্তা দিয়ে আসে। আমি তেলাপোকাটা ছেড়ে দিলাম। সুন্দরী, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে আসছি। এই তেলাপোকা তোমাকে কিছু করতে পারবে না, আমি তোমার নায়ক। পিচ্চিটা আমার গায়ের উপর থেকে তেলাপোকাটা সরিয়ে দেয় আর আমার হাতে দিয়ে বলে ওঠে, আরে বোকা মেয়ে, এইটা তো একটা প্লাস্টিকের তেলাপোকা, এইটা দেখে এমন অবস্থা। যদি বাস্তব তেলাপোকা দেখতে তাহলে তো মনে হয় এখানে জ্ঞান হারিয়ে মরে যেতে। আমার এই পিচ্ছি ভাইটা সব জায়গায় যেখানে সেখানে এসে আমার সব কাজের ব্যাঘাত ঘটায়, আজকেও এখানে এসে পড়েছে। ওর জন্য কাজটা হাসিল হলো না। আমি ওর চোখ থেকে কিভাবে পালাবো সেটাই চিন্তা করছি, কারণ ওর তো চোখ না, যেন বাঘের চোখ। তারপরও আমি পালাতে লাগলাম, কিন্তু ও ঠিকই দেখে ফেললো আর বলে ওঠে, ভাইয়া, তুই এমনটা করতে পারলি? এমন একটা সুন্দরী মেয়ের সাথে এমন একটা কাজ করতে পারলি? আর ও তো আমার বউ লাগে, বউ। আমার বউয়ের গায়ে হাত তুলেছিস, তোকে আমি ছাড়বো না রে। এই পিচ্চির কথা শুনে আমি তো বেহুশ মাত্র। 10 বছর বয়স, কিন্তু এমন বুড়ো, আবার পাকা কথা বলছে। আমি নিজেই যেন অজ্ঞান হয়ে যাব ওর কথা শুনে। তারপরও পিচ্চি ছেলেটাকে আমাকে ইমপ্রেস করে ফেলেছে। তেমনি এসব কাজ ওই শয়তান ফাজিল ছেলেটাই করেছে। আবির আমার সাথে লাগা না,
আমি তোমাকে দেখে নেব, আমাকে এমন করার ফল তোমাকে পেতেই হবে। তখন ওই পিচে ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠি, আচ্ছা তোমার নাম কি? আর আবির তোমার ভাই? হ্যাঁ, আমি রাহুল, আর আবির আমার বড় ভাই। আর বড় ভাই হলে কি হয়েছে, ও একদম পিচ্চিদের মতো কাজ কারবার করে। আমি ওকে কতবার বলেছি যে বড়দের সাথে এমন করা উচিত না। আমি ওর ভার্সিটির ম্যাডাম। তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে। যাই হোক, আপনি কি অবিবাহিত? আমার তো মনে হয় না আপনি বিবাহিত। পিচিটার কথা শুনে না হেসে আমি থাকতে পারলাম না, তাই হাসতে হাসতেই ওকে বললাম, না আমি বিবাহিত না, তুমি ঠিক ধরেছ, আমি এখনো সিঙ্গেল। আসলে সত্যি বলতে কি, আমার বাসায় তো কেউ নেই আপু আর ভাইয়া ছাড়া। আমি তোমাকে বিয়ে করে আমার সাথে রাখতে চাই। তোমাকে আমার বেশ ভালো লেগেছে। রাহুলের মুখে এমন কথা শুনে খুব কষ্টই পেলাম, কারণ আমি বুঝতে পারিনি। তাই আমি ওকে বললাম, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি তোমার মা নেই। আরে কোনো সমস্যা নেই, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। চলো, তোমার বাসা কোথায়? আরে তোমাদের বাসার সামনে ওই যে মিমি আছে, আমি মিমির ফুফাতো বোন। তুমি কি ওই শাকচুনি বন্দাগো? আগে বলবে না? আমি তো ওর সাথে কোনো কথাই বলি না। আমি ওকে পছন্দ করি না একদম, মোটেও। তোমাকে কি করেছে যার জন্য তুমি ওকে পছন্দ করো না? আরে ও আমার ভাইয়াকে পছন্দ করে, কিন্তু ভাইয়া ওকে পাত্তা দেয় না। আর আমি যখন সামনে দিয়ে যাই, আমাকে চকলেট হয়তো বা টাকা যে কোনো কিছু দিয়ে বলবে ওকে ভাবি রাখার জন্য। রাহুলের মুখে এমন কথা শুনে আমি হেসেই দিলাম। এমনিতেই আবির ছেলেটাকে দেখতে খারাপ না, অনেকটা হ্যান্ডসাম দেখতে, যে কোনো মেয়ে হয়তো বা তার প্রেমে পড়ে যেতে বাধ্য। প্রথমে আমিও এক দেখাতে ছেলেটার প্রেমেই পড়ে গিয়েছিলাম, কিন্তু নিজেকে সামলেই সবকিছু স্বাভাবিকভাবেই করে নিয়েছি। আরে তুমি যেমন ভাবছো তেমন না, আমি ওদের বাসায় থাকি না, আবার আমার নিজের বাসা আছে, সামনে একটা ডুপ্লেক্স বাসা আছে না, ওইখানেই আমি থাকি, ওইটা আমার বাড়ি। কি বলো, এত সুন্দর একটা বাসা তোমার? ওখানে তো কেউই থাকে না, তুমি একা থাকো ওখানে? হ্যাঁ, ওখানে আমি একাই থাকি, তুমি সবসময় আমার কাছে চলে আসবে, বিকেলে আমি তোমাকে পড়াবো। তাহলে তো ভালোই হলো। আমি আর ওই শয়তান টিচারের কাছে পড়তে যাব না, শুধু আমাকে বকা দে। আমি শুধু আমার মিষ্টি বউয়ের কাছে পড়তে আসব। আমি প্রতিদিন তোমার কাছে পড়তে যাব বিকেলে। হ্যাঁ ঠিক আছে, তুমি প্রতিদিন আমার কাছে আসবে বিকেলে পড়ার জন্য। তাহলে চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। আর আমার বাসা তো এখানে সামনেই, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। আসলে রাহুলকে দেখে কোনোভাবেই মনে হয় না যে ওর মা নেই। কি সুন্দর হাসি খুশি ভাবে, ছেলের কথা শুনেও খুব খারাপ লেগেছে, কারণ ওদের মা নেই, ছোটবেলায় নাকি মা হারিয়ে গিয়েছে। রাহুলের সাথে কথা বলতে বলতে বাসা পর্যন্ত চলে আসলাম। এরপর ওকে আমি আমার বাসায় ডেকে ভালোভাবে খাইয়ে দিয়ে এরপর ওর বাসা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসলাম। ভাই রে ভাই, যদি একবার ওই বদমাস মেয়েটার হাতে যদি ধরা পড়তাম, তাহলে তো আমাকে পিটিয়ে মনে হয় না ওখানে রাখতো, একদম মেরেই ফেলতো। বাসায় এসে আব্বু রান্না করা সবকিছু গরম করে টেবিলের উপর সাজিয়ে রাখলাম। যখন দেখলাম যে দরজার কলিং বেলটা বেজে উঠেছে, বুঝতে পেরেছি সাহেব এসেছে। দরজাটা খুলতেই দেখলাম সাহেব এসে রুমের ভিতর সোজা চলে যাচ্ছে। তখন বলে উঠলাম, কিরে খাবি না? তোর জন্য খাবার বেড়ে রেখেছি, ফ্রেশ হয়ে খেয়ে নে। আমি খাবো না, তুমি খাও, আমি খেয়ে এসেছি। মানে ঠিক বুঝতে পারলাম না তোর কথা। তুই কি, তুই খেয়ে এসেছিস মানে কি? আমি আমার বউয়ের কাছ থেকে খেয়ে এসেছি। আমার বউ নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। তোর কোনো সমস্যা? তোর কাহিনী তো আমি কিছুই বুঝলাম না, তুই আবার বউ পেলি কই থেকে? কোথা থেকে খাবো আবার? ওই যে তোর ভার্সিটির ম্যাডাম নীলা, ও তো আমার বউ পাখি। রাহুল, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই আমার জিনিসের গায়ে হাত দিচ্ছিস, এটা কিন্তু একদম বেশি হচ্ছে। এই, নিজে বলতে আছে? তুই তো আমার বউয়ের গায়ে তেলাপোকা ছেড়ে দিলি, আর আমি সুপার হিরোর মতো আমার বউকে বাঁচালাম। অবশ্য তোর চয়েসটা খারাপ না, আমার অনেক পছন্দ হয়েছে। বিয়ে করলে করতে পারিস। আমি ওর কাছে তেড়ে আসবো, তার আগেই দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। আমি আর কিছু বললাম না, মাথা চুলকাতে লাগলাম। এরপরে আমি খাওয়া দাওয়া করে রুমে শুয়ে পড়লাম। আমি ঘুমিয়ে আছি, তখনই আমার রুমের মধ্যে রাহুল এসে ঠকঠক করে শব্দ করে বলে ওঠে, কিরে ভাইয়া, তুই কি ঘুমিয়ে গেছিস নাকি? তোর সাথে কিছু কথা ছিল আমার। তুই আবার কি কথা বলবি বল, ঘুমাইনি। আসলে তোকে এটাও বলতে এসেছি যে তুই নীলা ভাবির সাথে যা করেছিস, এটা একদমই উচিত হয়নি। মানে ঠিক বুঝলাম না আমি তোর কথাটা।
আরে নীলা ভাবি আছে না, ওনার একটা সমস্যা আছে। উনি যদি অতিরিক্ত ভয় পায় তাহলে ওনার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, ওনার শ্বাস চলাচল বন্ধ হয়ে যায়, এর ফলে ওনার মৃত্যুও হতে পারে। আমাকেও নিয়ে কথাগুলো বলেছে, তাই আমি তোকে বলেছি তুই কাজটা ঠিক করিসনি। ভাইয়ের কাছে একটু চাপা মেরে কথাটা বলে ওখান থেকে চলে যাব, তখনই ভাই বলে, আসলে রে, আমি হয়তো বা কাজটা ঠিক করিনি, অনেক বেশি বেশি করে ফেলেছি। আমার এমনটা করা উচিত হয়নি, কিন্তু আমি ওর কাছে ক্ষমা চাইবো কি করে? আমাকে বলেছে যে এখন থেকে আমাকে প্রাইভেটে যেতে হবে না, আমাকে নীলা ভাবির বাসায় যেতে বলেছে। তুই আমাকে ওখানে দিয়ে আসার কথা বলে আমার সাথে যেতে পারিস, তখন আমার কাছে মাফ চাইতে পারিস। কিন্তু কিভাবে আমি ক্ষমা চাইবো? মুখ ফুটে বলতেও তো পারবো না। আমার মাত্র 10 বছর বয়স, তারপরেও আমার মাথায় ঢুকছে না কিভাবে কারো কাছ থেকে ক্ষমা চাইতে হয়। কিন্তু তোর মাথার মধ্যে ঢুকছে না, তোর মাথার মধ্যে কি সব গোবর পোড়া আছে রে? আরে তুই হচ্ছিস আমার বড় ভাই, তুই আমাকে আইডিয়া দিবি না তো কি করে আমি বুঝবো বল? না হলে কি আমি আমার গার্লফ্রেন্ডকে পটাতে পারবো নাকি? এখনো গার্লফ্রেন্ড হয় নাই, তার আগেই দাবি করে বসেছিস। যাই হোক, তুই একটা কাগজে লিখে ওকে সরি বলবি। আইডিয়াটা বন্ধ না। এরপর রাহুলও রুমে চলে যায়। আমি অপেক্ষা করতে লাগলাম কখন বিকাল হবে। শুয়ে শুয়ে শুধু ফোনটা ঘাটাঘাটি করছি। তখনই আবার রাহুল চলে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া চল, আমাকে নীলা ম্যামের বাসায় দিয়ে আয়। আমি রাহুলকে নীলার বাসায় দিয়ে আসার জন্য ওর বাসার সামনে এসে আমি রাহুলকে বললাম যাওয়ার জন্য। ভাইয়া তুই কি গাধা রে? যদি এখানেই দাঁড়িয়ে থাকিস তাহলে ম্যামের কাছে কিভাবে মাফ চাইবি বলতো আমাকে? ছোট ভাই তো দেখি আমার থেকেও অনেক রোমিও, তাই কি আর করার। আমি ছোট ভাইয়ের সাথে যেতে লাগলাম। দারোয়ানকে দেখলাম ছোট ভাইকে বাধা দিল না। ছোট ভাইয়ের হাতে কাগজটা দিয়ে আমি ওকে পাঠিয়ে দিলাম। আমি বাইরে দাঁড়িয়ে আছি। ছোট ভাই দেখলাম ভিতরে প্রবেশ করলো। নীলা ম্যাম আপনি আছেন নাকি ভেতরে? আমি রাহুল এসেছি। শুয়ে আমি শুধু আবিরের কথাই ভাবছিলাম। আবিরের সাথে যা ঘটে গিয়েছে সব কিছু শুনতে আর ভাবতেই মুখের কোণে হাসি চলে আসছে। কারণ কি, একটা মোমেন্ট আমার সাথে ঘটে গেছে। তখনই দেখলাম রাহুলের কণ্ঠ ভেসে আসছে। মনে হয় রাহুল পড়ার জন্য নিচে এসেছে। নিচে দেখি রাহুলের হাতে একটা কাগজ আর কাঁধে ওর ব্যাগ। আমি ওর কাছে যেতেই রাহুল বলে ওঠে, আরে জানেমান, তোমাকে সেই কখন থেকে ডাকতেছি, আসার কোনো নামই নাই। ঘুমাইয়াছিল নাকি? নাকি আমার ভাইয়ের কথা ভাবছিলে? রাহুলের কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। আসলে যদি মন খারাপ থাকতো তাহলে রাহুলের মতো এমন একটা পিচ্চি থাকলে সবারই মন ভালো হয়ে যায়। আচ্ছা, সেটা তো বুঝলাম। তুমি এখানে বসো, তোমার জন্য আমি অনেকগুলো খাবার বানিয়েছি। আর তুমি এখান থেকে চকলেট খাবে না, আমার থেকে অন্য জিনিস খাবে। আমার লন্ডন থেকে আনা যে কেকগুলো আছে সেগুলোই খাবে। তখন রাহুল বলে ওঠে, ওয়াও, কে বলো তো অনেক সুন্দর। আমি একবার দেখেছি, আমার এক বন্ধু ওই কেকগুলো কেটেছে কিন্তু আমাকে দেয়নি। আর ওর বাবা লন্ডনে থাকে, তাই আমি জানি এগুলো লন্ডনের কেক। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর কেকগুলো দেওয়ার জন্য। কতগুলো কেক! সব কিছুই ঠিক আছে, এখন বলো তোমার হাতে এটা সাদা কাগজটা কি? আমি নিজে পড়ে দেখবো এটা কোন শয়তানে পাঠিয়েছে। রাহুলের কথা বুঝলাম না। হাতের কাগজটা নিয়ে পড়ে দেখি লেখা আছে, সরি কয়দিনের জন্য, আর আজকে এমন একটা কাণ্ড করার জন্য আমি অসংখ্যভাবে দুঃখিত। বুঝতে আর বাকি রইল না এটা যে আর কেউ না, আবিরই পাঠিয়েছে। দেখলাম আড়ালে ও দাঁড়িয়ে আছে, তাই ওর সামনে আমি কাগজটা ছিঁড়ে ফেললাম। এরপরে দেখলাম ও সোজা হেঁটে যাচ্ছে। মুখের কোণে একটু হাসি চলে আসলো। জানি না নিজের অজান্তে কি আমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। তখন রাহুল বলে ওঠে, ওর কথা বাদ দাও, আজকে আমরা গল্প করব, আগামীকাল থেকে পড়াশোনা করব। আমি আজকে অনেক খুশি। বাসায় এসে ভাবছি আসলে অনেক কষ্ট পেয়েছে, না হলে ও এমনভাবে কাগজটা ছিঁড়ে ফেলতো না। আগামীকালকে ইউনিভার্সিটিতে গিয়ে ওর কাছে মাপ চাইতে হবে। আমার ভাইয়া কিন্তু শাড়ি অনেক পছন্দ করে, আর তার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। তুমি কিন্তু আগামীকালকে কালো একটা শাড়ি পরে ভাইয়াকে একদম পাগল করে দেবে। এই কথাটা বলে আমি ওখান থেকে দৌড়ে চলে আসি। ঘন্টাখানেক পর রাহুল চলে আসে। এরপরে বাবা আসে। বাবাকে দেখে তখন রাহুল বলে ওঠে, আব্বু, ভাইয়া কিন্তু একটা মেয়েকে পছন্দ করে, আর হ্যাঁ, মেয়েটাও কিন্তু ভাইয়াকে পছন্দ করে, আমি দেখে বুঝেছি। তাহলে তো ভালোই। আমি তো আগেই বলেছি ওকে বিয়ে করে নেওয়ার জন্য, তাহলে তো হয়ে গিয়েছে, আমাকে আর এত কষ্ট করতে হবে না। আব্বু, তুমি কিন্তু তোমার বউকে দেখে অনেক খুশি হবে, একদম সারপ্রাইজ হয়ে যাবে, কারণ তোমার বউ যে বাংলাদেশি না, বিদেশি। তোর কথা বুঝতে পারলাম না আমি।
আরে বাবা, যখন তুমি তোমার পুত্রবধূকে দেখবে তখন বুঝতে পারবে। আর হ্যাঁ, এইটা বলে দিচ্ছি, তোমার পুত্রবধূর হাতের রান্না কিন্তু অনেক ভালো, আমি খেয়ে এসেছি। তুই তাহলে তলে তলে এত কিছু করে এসেছিস, আমি তো কিছুই জানি না। তোমার জানার দরকার নেই, যখন হবে তখন তুমি ঠিকই জানতে পারবে। আরে ওই বলদের কথা তুমি শোনে কেন আব্বু? তুমি খাওয়া দাওয়া করে পরেরটা পরে দেখা যাবে। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ি। আমি ঘুমাতে গেলেই শুধু আবিরের কথাটাই মনে পড়ছে। ওর মুখটা আমার চোখের সামনেই ভাসছে। আমি কি ওই পিচ্চি ছেলের প্রেমে পড়ে গেলাম নাকি কিছুই আমি বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। আসলে নীলা দেখতে অসম্ভব সুন্দরী। ওর মতো মেয়ে আমি হয়তো আর কখনো দেখিনি। এক কথায় রাশিয়ান। আর সিনিয়র মেয়ের প্রতি আমি অনেকটাই দুর্বল, এটা স্বাভাবিক। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। কালকে আবার ভার্সিটিতে যেতে হবে, ওর কাছে মাপ চাইতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে রাহুলকে ওর স্কুলের সামনে দিয়ে আসি। এরপরে আমি ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিই। মাঝখানে দেখলাম আবারও সেই দিনের মতো মিমি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মিমির কাছে এগিয়ে এসে বলে ওঠে, আবির, তুমি আমাকে বারে বারে কেন ইগনোর করছো? তুমি জানো না, তুমি যদি আমার সাথে এমন করো আমি খুব কষ্ট পাই। আমি তোমাকে কতবার বোঝাবো আমি তোমাকে ভালোবাসি। মিমির চোখের কোণে পানি দেখতে পাচ্ছি, কিন্তু ওকে কি বলবো কিছুই আমার বোঝার মতো ভাষা নেই। তারপরে ওকে আমি বললাম, দেখো মিমি, তুমি যা বলছো তা সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি। কথাটা শুনতেই যেন মিমির মাথায় আকাশ ভেঙে পড়লো। মা- আর আমার কাছে এসে বলে ওঠে, আবির, আমার কোথায় কম আছে বলো? আমি কোন দিক থেকে খারাপ তোমার বলো? আমি তো তোমার কোনো অংশে কম দেখছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে তোমার আপন করে নাও। আমি আমি আমার পরিবারকে বুঝিয়ে নেব। দেখো মিমি, তুমি অসম্ভব সুন্দরী একটা মেয়ে, আমি এটা মানছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ওসব নজরে দেখিনি। আমি শুধু তোমাকে আমার আপু আর একজন বন্ধু হিসেবে দেখেছি। কিন্তু আমি তো তোমাকে সেই শুরু থেকেই ভালোবাসি, এটা তোমাকে বলে এসেছি। কিন্তু তুমি বারবার শুধু আমাকে ইগনোর করে দিয়েছো। ভালোবাসা কখনো একতরফা হয় না মিমি। আমি তোমাকে এখনো বলছি, আমি একজনকে ভালোবাসি। আমার দ্বারা তোমাকে ভালোবাসা সম্ভব না। আবির, এমনটা বলো না। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো আবির। আমাকে তুমি মাফ করে দিও। কথাটা বলে আমি ওখান থেকেই সোজা ভার্সিটির উদ্দেশ্যে চলে গেলাম। মিমি ওখানে দাঁড়িয়ে কান্না করছে। আমি যে কিছুই করতে পারবো না, কারণ আমি যে ওকে কখনো ওইসব চোখে দেখিনি। আমি সোজা ভার্সিটির ক্যাম্পাসে চলে যাই। দেখি ওখানে রৌদ্র আগে থেকে বসে রইল, মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে ও আমার কাছে আসে। কাছে এসে বলে ওঠে, কি রে আবির, তোকে দেখে যেন মনে হচ্ছে তোর মন খারাপ। কিছু হয়েছে নাকি? আমাকে একটু খুলে বলতো সবকিছু কি হয়েছে। রৌদ্রকে সবকিছু খুলে পড়লাম। সবকিছু শোনার পর রুদ্র বলে ওঠে, আসলে মিমি আপু অনেক সুন্দরী আর অনেক ভালো, কিন্তু তুই যেহেতু ওনাকে ভালোবাসিস না, তাহলে আমি আর কিছু বলবো না। তাহলে তুই ভালোবাসি আমাদের নীলা ম্যাডামকে। তোকে তো আমি আগেই বলেছি আমি নীলা ম্যাডামকে ভালোবাসি, কিন্তু কখনো ওকে এসব কথা বলতে পারবো কিনা জানি না। তাহলে তুই ম্যাডামের কাছে ক্ষমা চাচ্ছিস না কেন? আমি মনে করি ম্যাডামের কাছে তুই ক্ষমা চেয়ে তোর মনের কথাটা বলে দে, যদি তোর মনের কথাটা একটু শোনে। আমি বলতে পারবো না। আমি চাই ওনার সাথে আগে বন্ধুত্ব করতে, আর আমি চাই নীলা আমাকে নিজেই প্রপোজ করুক। তা অবশ্য ঠিক, তোর কন্যা রাশি, তোর পিছনে কত যে মেয়ে ঘুরে আল্লাহই জানে, কিন্তু তুই কাউকে পাত্তা দিস না, এই কথা আমি জানি। আমি আর রুদ্র দুজনে ক্যাম্পাসে বসে গল্প করছিলাম। তখনই দেখলাম ক্যাম্পাসের মেন গেট দিয়ে কেউ প্রবেশ করছে। আমি তাকে দেখে পুরো ক্লাস খেয়ে গেলাম যে নীলা আজকে একটা ব্ল্যাক শাড়ি পরে ভার্সিটিতে প্রবেশ করছে। হঠাৎ করে নীলা শাড়ি পরেছে এটা দেখে আমি অবাক না হয়ে থাকতে পারলাম না। তাও আবার আমার ফেভারিট কালার। কিছুই বুঝলাম না, ছোট ভাইয়ের এখানে কোনো জালিয়াতি আছে নাকি, তাও তো বুঝতেছি না। আমি তো এক নয়নে শুধু তাকিয়ে আছি নীলার দিকে, আর শুধু বারবার তাকাচ্ছে ওর ওই দুটি চোখে। ওর দুটি চোখ যেন কথা বলে। আমি শুধু চোখের দিকে তাকিয়ে রইলাম, কি মায়াবী ওর মুখটা। আমি তো একদৃষ্টিতে হা করে তাকিয়ে রইলাম নীলার দিকে। তখন রৌদ্র আমাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি রে, তুই দেখি স্বপ্নের মধ্যে নীলা ম্যামকে নিয়ে সুখের সংসার করতে বসে পড়লি। এক নয়নে তাকিয়ে তো রইলি তুই। ছুর হারামি, স্বপ্নও দেখতে দিলি না তুই, হরামি কোথাকার। ব্যাপারটা কি বুঝলাম না, আজকে দেখি নীলা ম্যাম একদম তোর পছন্দের শাড়ি পরে চলে এসেছে ভার্সিটিতে। তুই হারামি, এখন চুপ কর। আগে নীলা ম্যামের কাছে ক্ষমা চাইতে হবে, এরপর না হয় দেখা যাক। আমরা দুইজন ভার্সিটি চলে যাই। আজকে ভার্সিটিতে সবাই শুধু নীলার দিকে তাকিয়ে রইল।
আমার যেন হিংসা হতে লাগলো। আজকে নীলা ক্লাস নেওয়ার সময় খেয়াল করলাম বারে বারে আড়ি চোখে শুধু আমার দিকে তাকিয়ে রইল। বুঝলাম না নীলার এমন কাণ্ড কারখানা। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে যায়। আমি গিয়ে গেটের সামনে দাঁড়াই আর নীলাকে ভাবছি সরি বলবো, ওর কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ ওর সাথে আমি যা করেছি একদমই উচিত করিনি। অনেকক্ষণ হয়ে গেল, এখনো দেখছি নীলা আসে না। তাই আমি আবার ভেতরে ঢুকলাম, দেখলাম যে নীলা কার সাথে যেন কথা বলছে। এরপর যখনই আসে যাবে আমার সামনে মুখোমুখি ধাক্কা লাগে ওর নাকে, তখন ও বলে ওঠে, আপনি এমন খাম্বার মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আপনাকে কিছু বলার জন্য আমি এসেছি। কি বলতে চান একটু তাড়াতাড়ি বলেন। আসলে আমি আপনার সাথে যা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। আপনি কি বলা লাগবে না, তুমি করেই বলতে পারেন, সমস্যা নেই। কথাটা শুনে একটু গুছিয়ে হলাম, তাই আমি আবারও বলে উঠলাম, আসলে তোমার সাথে যা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমার এমনটা করা উচিত হয়নি। আসলে সত্যি বলতে আমি খুবই গিল্টি ফিল করছি আমার অন্যায়ের জন্য। ঠিক আছে। কথাটা বলে ওখান থেকে হাঁটা ধরলো। আমি বুঝলাম না ও কি আমাকে ক্ষমা করেছে নাকি করেনি, কিছুই তো বুঝলাম না। গেটের সামনে গিয়ে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল ও। আমার আর বুঝতে বাকি নেই যে আমাকে ওর সাথে যাওয়ার জন্য ডেকেছে। কিছু কথা মুখে বলতে হয় না, মানুষ ইশারায় বুঝিয়ে দেয়। আমি ওখান থেকে সোজা মেইন গেটের সামনে যেতে লাগলাম। ভার্সিটির মেইন গেট পার হয়ে আমি যখনই যাচ্ছিলাম তখনই কিছু ছেলে বাইকের উপরে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, ওই সুন্দরী, কোথায় যাচ্ছ? চলো আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসি। ছেলেগুলো কথাটা বলে বাইক থেকে উঠে আমার কাছে আসতে লাগলো। তখনই আমি ছেলেগুলোর উদ্দেশ্যে বলে উঠি, আপনার কি সবার সাথে এমন কথা বলেন? আপনাদের বাসায় কি মা বাবা কেউ নেই? আপনাদের মা বোনদের সাথেও কি আপনারা এমনভাবে আচরণ করেন? কিরে, তোরা কি শুনছিস কি বলে আমাকে? আমি নাকি কার সাথে কি আচরণ করি? সুন্দর, এটা তো দেখতে হেব্বি আর বড় বড় কথা বলে। এই যে সুন্দরী, আমার বাসার সব কিছু আছে, কিন্তু তোমার মতো এমন একটা পট্টিসি নেই যাকে আমি রোজ খেতে পারবো। আমার মাথায় রাগ উঠে গেছে, ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই। তখনই ছেলেগুলো বলে ওঠে, কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলেছে। ওকে আজকে এমন অবস্থা করব ও সারা জীবন মনে রাখবে। ওকে ধর, ওকে ধরে আমরা আমাদের নিয়ে যাব। আজকে ওকে আমরা ভোগ করব। আমার মুখ চেপে ধরলো। আমি চিৎকার করতে যাব কিন্তু চিৎকার করতে পারছি না, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি যখনই মেন গেটের সামনে আসলাম দেখলাম নীলা নেই। একটু সামনে এগিয়ে যেতে দেখলাম নীলাকে কতগুলো ছেলে ধরে নিয়ে যাচ্ছে। ছেলেগুলোর কাছে দেখলাম, কাছে গিয়ে বলে উঠলাম, ভাই আপনারা এমন কেন করছেন? ওকে ছেড়ে দিন প্লিজ। কেন রে, কি জন্য ওকে ছেড়ে দেব? আর তুই ওর কি লাগিস, বয়ফ্রেন্ড নাকি জামাই? এবার আমি আমার হাতটা ঠিকভাবে একটু ধরে বলে উঠলাম, দেখো ভাই, আমি চাই না তোমার হাড্ডি ভেঙে যাক। কিরে সালার, তোর তো দেখি মুখে অনেক বড়ি ফুটেছে। যা, মুখটা একটু বন্ধ করে দিয়াই তো। ওরা তো জানে না আমি কম্পা ক্যারেটের মাস্টার। ওরা আমার কাছে আসতে দুটোকে দুটো লাথি দিয়ে আমি ফেলে দিই। তখনই সামনে থেকে ছেলেটা এসে বলে ওঠে, তোর তো সাহস কম না, তুই আমার ছেলেদের উপর গায়ে হাত তুলছিস। তোকে তো আজকে শেষ করে ফেলবো। ছেলেটা একটা ছুরি বের করে আমাকে মারার জন্য তেড়ে আসে। আমি ওর হাত থেকে ছুরিটা নিতে গিয়ে আমার একটু অংশ কেটে যায়। এরপর আমি ওকে একটা লাথি মারতে ও একটা গাড়ির সামনে গিয়ে পড়ে। এরপর ওরা ধরে ওখান থেকে পালিয়ে যায়। আমার হাত থেকে রক্ত পড়ছে। এটা দেখে দৌড়ে আমাকে নিয়ে হসপিটালে চলে যায় নীলা। নীলা যেন আমার এমন অবস্থা দেখে পাগলের মতো হয়ে গিয়েছে। ডাক্তার এসে আমাদের হাতটা ড্রেসিং করে দিতে লাগলো। আর দেখলাম নীলার চোখের কোণে পানি। তখন ওকে বলে উঠলাম, এভাবে কান্না করছো কেন? মাত্রই তো একটু কাটা গেল, এখানে কান্না করার কি আছে? একটু কাটা গেছে? আমি তো দেখলাম অনেকটাই কেটে গেছে। আর এই তো তোমার তো দেখছি অনেকটা কেটে গেছে। আচ্ছা যাই হোক, আমাকে ক্ষমা করেছো কিনা সেটা আগে বলো। নীলা মাথা নাড়ালো। বুঝলাম আমাকে ও মাফ করে দিয়েছে। এরপরও ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তাহলে আজকে থেকে আমরা বন্ধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। তুমি আমাকে এখন থেকে তুমি করেই ডাকবে। এভাবে আমার আর নীলার সম্পর্কের বন্ধুত্বের মধ্যে পরিণত হলো। এভাবে প্রায় এক সপ্তাহ চলে যায়। আমি বাসায় বসে আছি, তখনই আমাকে দেখে রাহুল বলে ওঠে, আমার ভাই তো এখন দেখছি রোমিও হয়ে গিয়েছে, দিন দিন শুধু রোমিওর মতো রোমান্টিক গল্প করে। রাহুলের কান চেপে ধরে বলে উঠলাম,
তুই কিন্তু অনেক পাকনা হয়ে গেছিস। এত পাকনা কিন্তু ভালো না। আমার বউটাকে তোর কাছে দিয়ে দিয়েছি, তুই আমাকে পাকনা বলছিস? এইটা কিন্তু একদম ঠিক কথা না। রাহুলের সাথে একটু দুষ্টুমি করে আমি উপরে চলে যাই। আমি উপরে যেতে হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতে ওপাশ থেকে নীলা বলে ওঠে, আবির, তুমি আগামীকালকে একটু ক্যাম্পাসে তাড়াতাড়ি এসো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। কিন্তু এমন কি ইম্পর্টেন্ট কথা যে কথাটা তুমি আমাকে ফোনে বলতে পারছো না? তোমাকে আমি কথাটা সরাসরি বলতে চাই, কথাটা বলে কলটা কেটে দিই। আর মনে মনে অনেক খুশি আমি, কারণ আজকে আমি আবিরকে আমার মনের কথাগুলো খুলে বলতে পারবো। ওকে বলবো আমি ওকে কতটা ভালোবাসি, ওকে সব কিছুই বলবো আজ। কথাটা বলে নীলা কলটা কেটে দেয়। জানি না কি বলবে। যাই হোক, আমি আগামীকালকে তাহলে একটু সকাল সকাল আমাকে ক্যাম্পাসে যেতে হবে। নীলা কি বলতে চায় আমি এসব কথা ভাবছিলাম, তখনই আমাকে আব্বু ডাক দেয়। আমি নিচে আসি। নিচে আসতে আব্বু আমাকে বলে ওঠে, তুই নাকি নীলা নামের মেয়েটাকে ভালোবাসিস। আমি সব কিছুই শুনেছি, কিন্তু বাবা আমরা গরিব, ওরা অনেক ধনী পরিবারের। দেখো বাবা, ভালোবাসার কাছে ধনী গরিব কোনো কিছুই আসে না। যদি ভালোবাসা খাঁটি হয় তাহলে ধনী পরিবার কিছুই আটকাতে পারে না। ছোটবেলায় তুই তোর মাকে হারিয়েছিস, আমি এত কিছু জানি না। তুই এতটুকু আমি বুঝি, তুই ভালো থাকলেই আমরা সব সময় ভালো থাকবো। আব্বু আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। তখন রাহুল আমার কাছে আসে আর এসে বলে ওঠে, ভাইয়া, তাহলে কি তুই সঠিক নীলাপুকে ভালোবাসিস? তুই সব কিছু জানিস, এরপর আবার জিজ্ঞেস করিস কেন? তোকে তো আমি কখনো পিচ্ছি ভাবি না, কারণ তুই তো একটা বুইড়া। ঠিক আছে, যা, যত তাড়াতাড়ি সম্ভব তুই নীলাকে আমাদের বাসায় নিয়ে আয় আমার বউ করে। হিহি। আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে এরপর রুমে শুয়ে পড়ি, কারণ সকালবেলা আবার আমাকে ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 20 মিনিট পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। দেখলাম এখনো কেউ আসেনি। আমি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব, তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে বলে ওঠে, আবির দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। হঠাৎ করে মিমিকে যে আমার সামনে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। তখন মিমি আমার কাছে এসে বলে ওঠে, আবির, তুমি বারে বারে কেন শুধু আমার সাথে এমন করো? আমি জানতে পেরেছি তুমি যে নীলাকে ভালোবাসো, কিন্তু আমার কোথায় কম আছে বলো? আমি নীলার থেকে কোন অংশে কম? দেখো, তোমাকে আমি আগেও বলেছি যে ভালোবাসা কখনো একতরফে হয় না। ভালোবাসা কখনো জোর করে পাওয়াও যায় না। তুমি আমাকে ভুলে যাও, এমন কেন করছো? আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। আবির, তুমি এমনটা করো না প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে আমাকে জড়িয়ে ধরলো মিমি আর কান্না করতে লাগলো। আমি মিমিকে বোঝাতে লাগলাম। তখনই হঠাৎ করে কোথা থেকে নীলা চলে আসে। নীলা আমাদেরকে এমন অবস্থায় দেখে ভুল বোঝে আর ওখান থেকে চলে যেতে লাগলো। আমিও চোখের কোণে পানি দেখতে পেলাম যে আমাদের এমন অবস্থা দেখে ওর চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি ওকে বোঝাতে চাইলাম, কিন্তু ও না বুঝে দৌড়ে চলে গেল। মিমিকে কোনো রকমে বুঝিয়ে শান্ত করলাম। মিমি বুঝে আমাকে বলে উঠলো, ঠিক আছে, তোমাকে যেহেতু আমি পাবো না, তাহলে আমি ওই শহরে ছেড়ে দেব। আমি এখান থেকে বাইরে চলে যাব। আমি আজ তোমার কাছে আসবো না। আমি আর চাই না তোমার সামনে এসে কষ্ট পেতে। কথাটা বলে চলে যায়। আমি তো কল করছি নীলাকে, কিন্তু ওর ফোন সুইচ অফ। আমি আর কি করব, তাই আমি ক্লাসে চলে গেলাম। ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে হঠাৎ করে দেখলাম আমার ফোনটা বাজতেছে, কিন্তু আমি বুঝতেছি না কারণ ফোন যে সাইলেন্ট করা। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি 1000টা কল এসেছে আব্বুর ফোন থেকে। তখনই আবার কল দেয়। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আব্বু বলে ওঠে, বাবা তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে চলে আয়, অবস্থা ভালো না, ও সুইসাইড করেছে। কথাটা শুনতেই যেন আমার পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি দৌড়ে হসপিটালের দিকে যেতে লাগলাম। আমি হসপিটালের কাছে যেতেই দেখলাম আব্বু সহ দুজন বৃদ্ধ লোক বসে কান্না করছে। মনে হচ্ছে ওনারা বাইরে থেকে এসেছে, কারণ লোকটাকে মনে হচ্ছে লন্ডনের। আমাকে দেখে আব্বুর কাছে এসে বলে ওঠে, বাবা আজকে সুইসাইড করেছে নীলা, ওর অবস্থা ভালো না। মনে হয় আমার জন্যই সুইসাইড করেছে। আমার জন্যই আজকে ওর এমন করুণ অবস্থা। নিজেই খুব অপরাধী মনে হচ্ছে। তখনই আমার কাছে দুজন বৃদ্ধ লোক এসে বলে ওঠে, বাবা, তুমি আমার একমাত্র মেয়েটাকে বাঁচাও। আমার একমাত্র মেয়ে, ওকে ছাড়া যে আমরা বাঁচবো না। খুঁজে আমাদের সব কিছু।
খুব আদরের মেয়ে। আমরা ছোটবেলা থেকেই অনেক যত্ন করে বড় করেছি। আমার আর বুঝতে বাকি রইল না ওনারা যে নীলার মা বাবা। আমি ওনাদের সান্ত্বনা দিতে লাগলাম, তখন ওনারা আবার বলে ওঠে, বাবা, আপনি আমাকে সবকিছুই বলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত। নীলা তোমাকে পছন্দ করে, কিন্তু তোমাকে কথাটা বলতে পারেনি। কিন্তু আজকে দেখো নীলার এমন অবস্থা কি জন্য ও এমনটা করেছে, আমরা তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমি নীলার মা বাবাকে সান্ত্বনা দিতে লাগলাম। তখনই ডাক্তার কেবিন থেকে বের হয়। ডাক্তার আসতে ডাক্তারকে বলে ওঠে, ডাক্তার, আমার নীলার কি অবস্থা? দেখুন, বড় রোগীর অবস্থা এতটা ভালো নয়। ওনাকে ইমিডিয়েটলি এখন রক্ত দেওয়ার প্রয়োজন। এবি নেগেটিভ রক্ত আমাদের কাছে এখন নেই। যদি 1 ঘন্টার ভেতরে রক্তদান না হয় তাহলে কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব না। ডাক্তার, আমার রক্ত ও রক্তর সাথে ম্যাচিং আছে, আপনি আমার রক্ত নিতে পারেন, সমস্যা নেই। যত রক্ত লাগবে আপনি আমার থেকে নিতে পারেন। তাহলে আপনি আমার সাথে চলুন। ডাক্তার আমাকে পাশের কেবিনে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর আমি ওখান থেকে বের হই। আমার থেকে রক্ত নেওয়ার পর আমার শরীরটা দুর্বল হয়ে যায়। আমি অপেক্ষা করছিলাম যে কখন ডাক্তার বের হবে। তখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়। ডাক্তারের সামনে গিয়ে বলে উঠি, ডাক্তার, আমার নীলার এখন কি অবস্থা হয়েছে? আপনার জ্ঞান ফিরেছে, কিন্তু শুনে আবির বলে চিৎকার করছে। এখন আবিরকে ওনার কাছে যেতে হবে, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। ডাক্তার, আমি আবির। কথাটা বলে আমি কেবিনে প্রবেশ করি। তখন দেখলাম নীলা কান্না করছে। নীলার কাছে যেতেই আমি ওর হাতটা জড়িয়ে ধরে বললাম, এমনটা কেন করলে তুমি? আবির, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন আমি তোমাকে মিমির সাথে দেখতে পাই নিজেকে আর রাখতে পারিনি। তাই আমি ওখান থেকে সোজা দূরে চলে আসি। আমার যেন আসমান জমিন সব এক হয়ে যাচ্ছে, কি করব জানি না। আমি যেন তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি, তাই তো আমি আমার জীবনটা দিতে চাচ্ছিলাম। কথাটা বলতে আমি ওর মুখটা চেপে ধরলাম আর বলে উঠলাম, আর একবার যদি তুমি এইসব কথা বলো তাহলে কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হবে না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথাটা বলে আমি নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা যেন আমার কথা শুনে এতটা খুশি হয়েছে যেন আসমানের চাঁদ দেখছে। আমি সত্যি, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে সত্যি আমার মন থেকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আরে পাগল, আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিছুদিনের মধ্যে নীলাকে হসপিটাল থেকে রিলিজ দেয়। নীলাকে বাসায় নিয়ে আসি। এরপর নীলার পরিবার সহ আমাদের বিয়েটা ধুমধাম করে হয়ে যায়। আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি, তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে বলে ওঠে, কিরে বন্ধু, তুই তো দেখছি আমাদেরকে ফালাইয়া কাম সাইরা ফালাইলি। তো কি করবো বল? তোরা যদি না করিস তাহলে তো আপনাদেরকে করতে হবে। তাহলে কিন্তু ঠিকভাবে মারতে হবে না, তাহলে তাহলে কিন্তু ঠিকভাবে মারতে হবে, না হলে কিন্তু সারা জীবন তোকে বইয়ের আচর থাকতে হবে। কিভাবে আবার বিড়াল মারতে হয় সেটা তো আমি জানি না। তাহলে আমার কানে কানে শোন, আমি তোকে বলছি কিভাবে কি করতে হয়, কারণ আমি তো জনি সিং এর ভিডিও দেখে বড় হয়েছি। রোদ্রের মুখে এসব কথা শুনে ওকে পিটাতে লাগলাম। তখন হারামজাদা বলে ওঠে, সেজন্য কারো উপকার করতে নেই, মানুষের উপকার করলে এমনটাই হয়। আজকে আমি তোর উপকার করতে গিয়েছিলাম, তাই তুই আমাকে এমন করলেই যা, তোর সাথে কথা নেই। আমাদের কথার মাঝে হঠাৎ করে আব্বু এসে বলে ওঠে, কিরে, কিভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই যা, তুই বৌমার রুমে যা। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? মেয়েটা একা আছে না রুমের মধ্যে? আব্বুর পেছন থেকে তখন রাহুল চলে আসে। রাহুল এসে বলে ওঠে, ভাইয়া ঠিক আছে, তোর বাসর ঘরে যাওয়া লাগবে না। আজকে না হয় আমি ভাবির সাথে বাসর করব, আর তুলবো না আমার বউ, আমি ঘুমোবো। তোকে না একটা মেরেই ফেলবো। আমার বইয়ের উপর নজর দিস, তাই না শয়তান ছেলে কোথাকার? ভাই তুই কত স্বার্থপর রে! এই কিছুদিন আগে তো আমাকে বললি যে তোর বউকে বলবি আমাকে খাইয়ে দেওয়ার জন্য, আমাকে তোর বউয়ের সাথে ঘুমোতে দিবি, কিন্তু তুই স্বার্থপরের মতো এসব কি বলছিস? এই তোদের এসব ঝগড়া বাদ দে। এই আবির, যা তুই বৌমার রুমে যা, একা বসে আছে মেয়েটা। আব্বুর কথা শুনে আমি আমার রুমে গেলাম। রুমে ঢুকে কেমন যেন ভয় লাগছে। তারপরে সব ভয় কাটিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। তখনই দেখলাম যে নীলা খাটের উপর বসে রইল। আমাকে প্রবেশ করতে দেখে ও আমার পা ধরে সালাম করলো। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। তখন আমি ওকে বলে উঠলাম, তুমি সব সময় আমার এই বুকে থাকবে, সব সময়। আমি তোমাকে সারা জীবন আমার এই বুকে লুকিয়ে রাখতে চাই। এই, আমাকে কোলে নিয়ে একটু ছাদে নিয়ে যাও না। তোমার কোলে মাথা রেখে
আমার খুব ইচ্ছে করছে চাঁদ দেখার। নীলার কথা শুনে আমি ওকে কোলে তুলে নিলাম। এরপর ওকে নিয়ে ছাদে উঠিয়ে আমি এক প্রান্তে বসে রইলাম, আর নীলা আমার বুকে মাথা রেখে রইল। তোমাকে নিয়ে আমার একটা গান আসছে মনে। আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কবিতা বলতে লাগলাম। তোমার চোখে আমি দেখেছি ফাগুনের আগুন রং, তুমি হাসলে ঝরে পড়ে স্বপ্নরঙা স্বপ্ন ঢং, তোমার ছোঁয়ায় জেগে ওঠে শরতের স্নিগ্ধ হাওয়া, তোমার মুখে খেলে যায় সন্ধ্যার নরম ছায়া, তুমি নেই তো সব থেমে যায়, তুমি এলে মন গায়ে গান, ভালোবাসা কি আর চাই বেশি, তোমার সাথে একটুখানি প্রাণ। খুব ভালোবাসি গো তোমাকে। আমিও আমার সিনিয়র বউটাকে আমার জীবনে থেকে বেশি ভালোবাসি। কথাটা বলে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভুল কিছু হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, খোদা হাফেজ।